হ্যালো, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা গত পর্বে আলোচনা করেছি কনসেপচুয়াল ইস্যুস। আমরা সুস্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কনসেপচুয়াল ইস্যুসের যে 7টি অধ্যায়, আপনি কোন অধ্যায় পড়বেন, কোন অধ্যায় গুরুত্ব দিবেন, কোন অধ্যায় কম গুরুত্ব দিবেন। আশা করি কনসেপচুয়াল ইস্যুসের পর আমরা এমপিরিক্যাল ইস্যুস নিয়েও একটি সাকসেসফুল ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনারা সাথে ছিলেন, আগামীতেও সাথে থাকবেন। যারা এই মুহূর্তে আমার এই লাইভটি দেখছেন বা ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনি মনে করেন এই চ্যানেলটি আপনার জন্য উপযোগী, উপকারী, বা আপনার বন্ধু বান্ধবীর জন্য বা ক্লাসমেট বা যে কোনো পরিচিতর জন্য এটি গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই তাদেরকে সাজেস্ট করবেন। আমরা এমপিরিক্যাল ইস্যুসের মধ্যে যে অধ্যায়গুলি রয়েছে তার মধ্যে প্রথমে যে অধ্যায়টি আমরা দেখব, The United Nations System and its organs. The United Nations System and its organs. দেখেন, জাতিসংঘ এবং তার অঙ্গ প্রতিষ্ঠান। আমরা প্রিলিমিনারিতে এই অধ্যায়টি পড়েছি। জাতিসংঘ গঠনের ইতিহাস, জাতিসংঘের খুঁটিনাটি বিষয় দিয়ে জেনেছি। জাতিসংঘের যে অঙ্গ পরিষদ রয়েছে, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচার আদালত, অসি পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয় ইত্যাদি ইত্যাদি আমরা পড়েছি। সেইগুলো একটু ডিপ লেভেলে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, অ্যানালাইসিস করে পড়তে হবে। এই অধ্যায় থেকে 15 মার্কের প্রশ্ন হতে পারে, নাও পারে। তবে আপনাকে পড়তে হবে এই কারণে, অন্য কোনো প্রশ্নে আলোচনার সাপেক্ষে জাতিসংঘকে টেনে এনে আপনার অ্যানালাইসিস করা লাগতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই জাতিসংঘ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত যে অধ্যায়টির কথা বলবো, মেজর পাওয়ার রিলেশন অফ দ্য ওয়ার্ল্ড। মেজর পাওয়ারদের মধ্যে রিলেশন। মেজর পাওয়ার বলতে আমরা কাদেরকে বুঝি? মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স। এখন শুধু পারমাণবিক ভাবলেই হবে না, অর্থনীতির কথাও ভাবতে হবে। যেমন জাপান, জার্মানি, আবার এদিকে ভারত, পাকিস্তান, এমন রাষ্ট্রগুলোর মধ্যে যে সম্পর্ক, সেইগুলি আপনাকে পড়তে হবে। হতে পারে এটি চায়না রাশিয়া সম্পর্ক, হতে পারে এটি চায়না মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক, হতে পারে এটি ভারত চায়না সম্পর্ক, হতে পারে এটি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক, হতে পারে এটি ভারত রাশিয়া সম্পর্ক, হতে পারে এটি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক। এইগুলি হতে পারে তাদের সাথে সম্পর্ক, ইভেন পাশাপাশি দুঃসম্পর্ক। এখন এই অধ্যায়টার প্রশ্ন আসার সম্ভাবনা 100%, অর্থাৎ আপনি ধরেই নিতে পারেন 15 মার্কের প্রশ্ন এখানে আসবে। আবার কখনো কখনো মিস হতেও পারে। তবে এমন কিছু অধ্যায় আছে যেখান থেকে প্রশ্ন কখনোই মিস হবে না। যেমন আমরা 3 নম্বরে যে অধ্যায়টি লিখব, এটির নাম হচ্ছে মেজর ইস্যুস, বা এটাকে আমরা বলতে পারি ক্রাইসিস। এরপরে আমরা বলতে পারি কনফ্লিক্টস ইন দা ওয়ার্ল্ড। মেজর ইস্যুস, কনফ্লিক্টস বা ক্রাইসিস ইন দা ওয়ার্ল্ড। যেমন মেজর ইস্যুস বা কনফ্লিক্টস বলতে আমরা কি বুঝি? যেমন হতে পারে প্যালেস্টাইন ক্রাইসিস, সিরিয়া ক্রাইসিস, দীর্ঘদিন ধরে চলছে। কনফ্লিক্টে যখন যাচ্ছি তখন ওয়ারে চলে যাচ্ছি, অর্থাৎ এই যে প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, এই যে সিরিয়ার মধ্যে যে যুদ্ধ, বা এই যে বর্তমানে ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধ, এগুলো ইস্যুস বা ক্রাইসিস বা কনফ্লিক্টস। যেমন এই মুহূর্তে ক্রাইসিসের মধ্যে কি আছে? যেমন ইকোনমিক্যাল ক্রাইসিস, সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে এনার্জি ক্রাইসিস। এই ধরনের ক্রাইসিস বা ইস্যুস গুলো আপনাকে পড়তে হবে। এখানে আমি আপনাকে 200% নিশ্চয়তা দিতে পারি, এখান থেকে 15 মার্কের একটা প্রশ্ন হবে, অর্থাৎ 15 মার্কসের প্রিপারেশন আপনাকে এখান থেকে নিতেই হবে। তাহলে এই অধ্যায়টিকে খুব গুরুত্ব সহকারে পড়বেন। আর আমরা যখন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব, এভাবে ধারাবাহিক আলোচনা,
তখন অবশ্যই কিন্তু এই অধ্যায়টির কোন কোন টপিক গুরুত্বপূর্ণ তা তুলে ধরব। আরেকটি অধ্যায় গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে পলিটিক্স ইন সাউথ এশিয়া। এখানেও ধরে নেন আপনি 15 মার্কসের প্রশ্ন পাবেন। আমি যেগুলো লিখছি এটা দীর্ঘদিনের অ্যানালাইসিস থেকে লিখছি। যদিও এখানেই 45 হয়ে যায়, তাহলে আপনার কাছে মনে হবে তাহলে বাকিগুলো পড়ে লাভ কি। আমি কিন্তু ধরেছি যে এটা হতে পারে, নাও পারে। এটা হওয়ার সম্ভাবনা 100%, কোনো কারণে মিস হতে পারে, তবে এটা মিস হবে না। মেজর ইস্যুস, ক্রাইসিস আর কনফ্লিক্ট থেকে প্রশ্ন হবেই হবে। এখানে যদি 30 মার্কেরও প্রশ্ন হয়, অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না। পলিটিক্স ইন সাউথ এশিয়ার প্রশ্ন হওয়ার সম্ভাবনা 100%, তবে সম্ভাবনা বলছি, কোনো কারণে মিস হতে পারে। 5 নম্বরে লিখবেন গ্লোবাল ইনস্টিটিউশন বা ইনিশিয়েটিভ অ্যান্ড ইনস্টিটিউশন। গ্লোবাল ইনিশিয়েটিভস অ্যান্ড ইনস্টিটিউশন অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং বৈদেশিক যে উদ্যোগগুলো রয়েছে, আমি উদাহরণস্বরূপ বলতে পারি যেমন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এই জাতীয় প্রতিষ্ঠানগুলো আপনাকে পড়তে হবে। প্রিলিমিনারিতে তো পড়েছেন প্রতিষ্ঠা কবে, সদর দপ্তর কোথায়, ইত্যাদি ইত্যাদি। এখন হচ্ছে এই ওয়ার্ল্ড ব্যাংকের কার্যক্রম, IMF এর কার্যক্রম, এই বিষয়গুলো আপনাকে ডিপলি পড়তে হবে। এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ইভেন অনেক সময় কনসেপচুয়ালের মধ্যে ছোট ছোট প্রশ্ন এখান থেকে চলে আসতে পারে। বললো ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে লিখুন, IMF সম্পর্কে লিখুন, কাজে লাগতে পারে। অতএব এই অধ্যায়টিও আপনাকে পড়তে হবে। এরপরে হচ্ছে রিজিওনাল ইনস্টিটিউশন, রিজিওনাল ইনস্টিটিউশনস, আঞ্চলিক যে সংস্থাগুলো, যেমন সার্কের গঠন, সার্কের চ্যালেঞ্জ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, বা সার্ক চার্টার্ড, এগুলো এর আগে আসছে। সার্ক থেকে খুব একটা এখন যে আসে তা না, তবে সার্ক সবসময় কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু আমাদেরই প্রতিষ্ঠান। সার্ক, আসিয়ান, OIC, এই জাতীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আপনি এখানে ব্রিক্সকে অ্যাড করতে পারেন, এখানে বিমস্টেক, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই রিজিওনাল ইনস্টিটিউশন আপনাকে এখন ডিপ লেভেলে গিয়ে পড়তে হবে। এরপরে দেখেন, আমরা যদি বলি এরপরে দেখেন আমরা যদি 7 নম্বর এবং লাস্ট নাম্বারটা বলি, যে বাংলাদেশ ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, শর্টকাট লিখলাম BD ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ। কোন কোন পরীক্ষা আছে সেখানে 2টি প্রশ্নই এই অধ্যায় থেকে আসছে, অর্থাৎ এই অধ্যায়টিও কিন্তু গুরুত্বপূর্ণ। এখন বলতে পারেন সব অধ্যায়ই তো গুরুত্বপূর্ণ, তাহলে বাদ দিব কি? ভাই, বাদ দিয়ে তো ভালো কিছু হবে না। বাদ দেওয়ার চিন্তা না করে, যতক্ষণ বাদ দেওয়ার চিন্তা করছেন ততক্ষণ পর্যন্ত একটু বুঝে পড়ার চেষ্টা করেন। বিশ্বাস করেন, এই অধ্যায়গুলো যত পড়বেন ততই ভালো লাগবে, ভালো লাগা কাজ করবে, উৎসাহ বাড়বে, পড়বেন, দেখবেন, জানবেন। অতএব বাদ দেওয়ার পলিসিতে না গিয়ে এই 7টি অধ্যায় ভালো করে পড়বেন। আমি আশাবাদী আমি ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায় ধরে ধরে আপনাদের সাথে টপিক ভিত্তিক আলোচনা করব। তাহলে এখান থেকেও আমাদের আরো 45 মার্ক বা প্লাস পাওয়া সম্ভব। তাহলে আগে পর্বে আপনারা 40 মার্কস দেখেছেন, এবার 45 দেখলেন, আর থাকে 15, যেটি হচ্ছে প্রবলেম সলভিং। আমরা এই পর্বে প্রবলেম সলভিং নিয়ে কথা বলবো। প্রবলেম সলভিং নিয়ে বেশি কথা বলবো না, কারণ প্রবলেম সলভিং এর উপরে একটা ক্লাসই থাকবে, অর্থাৎ সমস্যার সমাধান। এখানে কিছু স্পেসিফিক বিষয় দেওয়া আছে, যেমন বলা আছে যে কোথা থেকে প্রশ্ন করবে, ক্রাইসিস হতে পারে, ফরেন এইড হতে পারে, এই ধরনের টপিকগুলো থেকে কিন্তু, বা ট্রেড হতে পারে, হ্যাঁ, এই ধরনের টপিক থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। বা আপনি যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখেন প্রবলেম সলভিং এর, যে BCS এ, অর্থাৎ 35, 36, 37, 38, 40, 41, 43, এখন পর্যন্ত আমি যে সময়ে কথা বলছি এই সময় পর্যন্ত 43তম BCS রিটেন হয়ে গেছে, 44তম রিটেন হয়নি। এই পর্যন্ত কিন্তু প্রবলেম সলভিং এর, অর্থাৎ এই যে 7টি প্রবলেম সলভিং এর প্রশ্ন কিন্তু আসছে।
জাস্ট এইটার যদি ধারণা নেন তাহলে আপনি প্রবলেম সলভিং লিখতে পারবেন। ওখানে সাধারণত আমরা যদি লাস্ট BCS 43তমকে যদি একটু অন্যরকম ভাবে দেখি, বাকিগুলো হচ্ছে আপনাকে একজন কর্মকর্তা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপনি একটি নীতিপত্র তৈরি করবেন। যে কোনো একটা সমস্যা তুলে ধরলো, যে ইমরান খান সরকার বা পাকিস্তানে একটা আলোচনা উঠেছে যে আমাদের অনেক লাইবিলিটিস, পাকিস্তানে অনেক লাইবিলিটিস রয়েছে আমাদের কাছে, তাদের এগুলো পরিশোধের ব্যাপারে। তো একজন পররাষ্ট্র কর্মকর্তা হিসেবে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে এই বিষয়টি নীতিপত্র তৈরি করুন। আমি সংক্ষেপে বললাম, আপনি যদি একটি বই দেখেন তাহলেই কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। তো আমি কোনো একটা ক্লাসে তো শুধু একটা ভিডিওই করবো প্রবলেম সলভিং এর উপর, তখন আপনারা এই নীতিপত্র সম্পর্কে জানতে পারবেন, লেখার স্টাইল কিভাবে, ভূমিকা হবে কিভাবে, শেষ হবে, নীতিপত্র কোথা থেকে শুরু করবেন, নীতিপত্রে কোন ধরনের লেখা হবে, কোন টাইপের লেখা লিখলে আপনি মার্কসটা একটু বেশি পাবেন, কোন কৌশলে লিখলে আপনি মার্কস বেশি পাবেন, এটি নিয়ে কিন্তু এখানে কথা হবে। এবং আরেকটি পর্বে কথা হবে লিখিত পরীক্ষায় কোন প্রশ্ন কয় পৃষ্ঠা লিখবেন। যদিও অনেকে প্রশ্ন করে কত পৃষ্ঠা লিখবো, এটা একটা মজার প্রশ্ন। কত পৃষ্ঠা ডাজেন্ট ম্যাটার, কিভাবে লিখবেন, ডেটা কতটুকু দিবেন, কোথায় চিত্র ব্যবহার করবেন, কোথায় কোথায় ডেটা ব্যবহার করলে ভালো হয়, কোথায় কালারিং পেন ইউজ করবেন, মার্জিনটা কিভাবে দিবেন। এরপর টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্ট, কারণ প্রশ্ন কমন পড়বে কিন্তু আপনি সময়ের অভাবে লিখতে পারবেন না। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা হবে। অতীতেও আপনারা সহযোগিতা করেছেন, চ্যানেল সাবস্ক্রাইবের ব্যাপারে সহযোগিতা করেছেন, আশা করি আপনারা এখনো করবেন এবং এই চ্যানেলটির সঙ্গেই আপনারা থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। 3টি পর্বের মাধ্যমে আমাদের আন্তর্জাতিক সিলেবাস আলোচনা শেষ হলো। আশা করি পরের পর্ব থেকেই টপিক ভিত্তিক আলোচনা আপনারা পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।